গুড আফটারনুন স্টুডেন্টস। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার আমাদের যে চ্যাপ্টারটা চলছিল সেকেন্ড চ্যাপ্টার তার পরবর্তী অংশ আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং বাকি যে অঙ্কগুলো আছে তার মধ্যে যে যে নিয়মগুলো আছে এগুলি আমরা শেষ করে দেব। তো এর মধ্যে আমি একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি তোমাদের ক্লাসটা। চলো। হ্যাঁ, তো গল্পটা হচ্ছে, যেহেতু আমরা অঙ্ক করছি, আজকের যে ছোট্ট এক দুটো কথা আমি বলছি সেটা হচ্ছে একজন বিখ্যাত বিজ্ঞানীকে নিয়েই সেই কথাটি। কাকে নিয়ে বলছি জানো? হ্যাঁ, যে যার উপরে সারা পৃথিবী আজকে কি নির্ভরশীল, উনি হচ্ছেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন। এই আইনস্টাইনের একটা ছোট্ট আগের দিনের আমি একটা গল্প ওনার জীবনের সঙ্গে যুক্ত সত্যি ঘটনা বলছি, শুনে নাও সবাই। উনি একবার বাস দিয়ে বাড়িতে ফিরছিলেন। তো বাস দিয়ে যখন উনি বাড়িতে ফিরছিলেন তখন বাসের যে কন্ডাক্টর আঙ্কেল আছে ওনাকে উনি একটা বড় নোট দিলেন। তো দেওয়ার পর কি হলো দেখো, তো কন্ডাক্টর আঙ্কেল বাস ভাড়াটা রাখলো, রেখে বাকি টাকাটা আইনস্টাইনকে ফেরত দিল। আইনস্টাইন আবার টাকাটা হিসাবটা মিলিয়ে দেখলো তার মনোপুত হচ্ছে না, ওনার সঙ্গে মিলছে না। আবার কন্ডাক্টরকে বলল, কন্ডাক্টর আবার বুঝিয়ে দিল, কিন্তু আইনস্টাইনের মনের সঙ্গে মিলল না। তখন সেই কন্ডাক্টর বলল, আরে আপনি এটা বুঝতে পারছেন না, আপনি তো এরিথমেটিকে খুব কাঁচা। তাহলে দেখো, একটা বাস কন্ডাক্টর কাকে এরিথমেটিকে কাঁচা বলল, কাকে পাটিগণিতে কাঁচা বলল, আর সেই যে কাঁচা মানুষটি পাটিগণিতে, তার উপরে আজকে কি সারা বিশ্ব ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, যেটা বিখ্যাত থিওরি, নির্ভরশীল। দেখো, তাহলে অঙ্কটা নিয়ে যারা ভাবছো যে আমি ভয় পাই, তাদের যদি পরবর্তী পর্যায়টা আইনস্টাইনের মতো হয় তাহলে সেইটা হবে আমাদের অত্যন্ত গর্বের। তো সেজন্য ভয় লাগলেও ঘাবড়াবার কিছু নাই, কারণ কি আমাদের ইন্সপিরেশন বা অনুপ্রেরণা যোগানোর জন্য আমি কার কথা বললাম? আইনস্টাইনের কথা। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের যে পরবর্তী কোশ্চেন ছিল। গত ক্লাসে আমরা 9 নাম্বার পর্যন্ত করেছিলাম। তো আজকে আমি শুরু করছি কোশ্চেন নাম্বার 11 দিয়ে। ঠিক আছে সবাই? তো 11 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখো, এটা কোশ্চেনটা বইটা তোমরা নিয়ে বসো, কারণ কি আমি কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ, এবং তোমাদের কাছে সঙ্গে বইটা থাকলে সুবিধে হবে। দেখো, কোশ্চেনটা হচ্ছে এরকম যে সচিকন্যা জমাতিয়ার বয়স হচ্ছে 15 বছর, বয়স 15 বছর পর তার বর্তমান বয়সের 4 গুণ হবে। অর্থাৎ সচিকন্যার এখন যা বয়স 15 বছর পরে বর্তমান বয়সের 4 গুণ হবে। তাহলে বর্তমান বয়স কত? চলো আমরা আস্তে আস্তে শুরু করি। তো সচিকন্যার বর্তমান বয়স তো আমরা জানি না। দেখো, তাহলে যে জিনিসটা জানি না সেটাকে আমরা একটা অজ্ঞাত রাশি দিয়ে শুরু করব। ঠিক আছে সবাই? তো এবার অজ্ঞাত রাশি কি ধরতে হয়, বিগত ক্লাসগুলিতে তোমরা অলরেডি পরিচিত হয়েছো। সেই অজ্ঞাত রাশিটাকে আমরা কি ধরবো? এক্স বা ওয়াই, যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা নাম্বার তোমরা ধরতে পারো। তাহলে সবাই লিখে নাও, মনে করি সচিকন্যার বর্তমান বয়স কত? এক্স বছর। তাহলে সচিকন্যার বর্তমান বয়সটা আমরা ধরে নিলাম কি? এক্স বছর। তাহলে 15 বছর পরে সচিকন্যার বয়স কত হবে বলো? প্লাস হবে না মাইনাস হবে? চিন্তা করো তোমরা। 15 বছর পর সচিকন্যার বয়স হবে, সচিকন্যার বয়স কত হবে? দেখো, এক্স প্লাস 15 বছর। দেখো, তোমাদের বয়স এখন যদি 15 বছর হয়, বা তোমাদের বয়স এখন যদি 14 বছর হয়, তাহলে 15 বছর পরে তোমাদের বয়স কত হবে? 14 প্লাস 15, 29 ইয়ার্স হবে। দেখো, তো সিমিলারলি আমরা এখানে কি করছি? সচিকন্যার বর্তমান বয়স আমরা ধরছি এক্স বছর। তাহলে 15 বছর পরে তার বয়স কত হবে? এক্স প্লাস 15। তাহলে এটা হচ্ছে 15 বছর পরের বয়স, আর এটা হচ্ছে বর্তমান বয়স। এবার এই দুটোর মধ্যে কি সম্পর্ক দিয়ে দিয়েছে কোশ্চেনে? দেখো, বলেছে 15 বছর পরে যে বয়সটা বর্তমান বয়সের 4 গুণ। তাহলে বর্তমান বয়স কত? এক্স, তার 4 গুণ কত হয়? 4x। তাহলে আমি কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুযায়ী আমরা লিখতে পারি x প্লাস 15 ইজ ইকুয়াল টু 4x। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে 15 বছর পরের বয়স। এই 15 বছর পরের বয়সটা কি হবে? বর্তমান বয়স কত? x, তার 4 গুণ, মানে কি
4 বা 4x। তাহলে এটাকে আমরা কি করব, সমাধান করে নেই। মনে আছে তো তোমাদের সমাধানগুলো? 4x টা ডান দিকে আছে, বাঁ দিকে যদি আমি নিয়ে আসি তাহলে -4x, আর +15টা কোন দিকে আছে, বাঁ দিকে। তা আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে হবে কত, -15। তাহলে আমরা বাঁ দিকে বা লিখব, তাহলে -3x হচ্ছে -15। তাহলে therefore x কি হবে, -15 বাই -3 হবে 5। তাহলে দেখো আমরা যাকে x ধরেছিলাম, আমরা সূচিকন্যার বর্তমান বয়স কি ধরেছিলাম, x বছর। তাহলে সূচিকন্যার বর্তমান x এর মানটা আমরা কত পেলাম, 5। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, সূচিকন্যার বর্তমান বয়স 5 বছর। তাহলে সবাই লিখে নাও উত্তরটা। উত্তর বা আনসার, সূচিকন্যার বর্তমান বয়স 5 বছর। তাহলে সবাই বুঝতে পারছো? যদি কেউ কোনো সমস্যা থাকে তাহলে তোমরা একটু পরে ফোন নাম্বারে আমাকে জিজ্ঞেস করতে পারবে, তোমরা নোট রাখো যার যার যে সমস্যাটা। ঠিক আছে? পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলে দিই, আমাদের কালকে কিন্তু আবার আরেকটা ক্লাস 8 এর আরেকটা ক্লাস আছে, ম্যাথমেটিক্স ক্লাস। সেটা 4টা থেকে 5টা লাইভ 24 চ্যানেলে তোমরা আমার এই ক্লাসটাকে আবার দেখতে পাবে। এই ক্লাসটা না, আরেকটা নতুন ক্লাস তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তাহলে ক্লাসটা যাতে তোমাদের মিস না হয় এজন্য আমি তোমাদের একটু জানিয়ে রাখলাম যে কালকেও তোমাদের একটা ক্লাস 8 এর ম্যাথমেটিক্স ক্লাস আছে 4টা থেকে 5টা লাইভ 24 চ্যানেলে। ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী আরেকটা অঙ্কতে চলে যাই, চলো। তাহলে দেখো এবার আমরা আরেকটা, কোশ্চেন নাম্বার 13। সবাই 13 নাম্বার কোশ্চেনটা পড়ে দেখো, আমার সঙ্গে একটু মিলিয়ে নাও তোমরা যা বুঝতে পারছো এটা মিলে কিনা। তাহলে 13 নাম্বার কোশ্চেনটা আমি একটু বলে দিই। দেখো, সুকন্যা একটি ব্যাংকের ক্যাশিয়ার, অর্থাৎ সে ব্যাংকের একজন অ্যাকাউন্টেন্ট বা ব্যাংকে টাকা পয়সার হিসাব রাখেন উনি। তার কাছে 100 টাকার নোট আছে, 50 টাকার নোট আছে, আর কি আছে, 10 টাকার নোট আছে। এর মধ্যে 100 টাকার নোট কয়টা আছে দেখো তো। 100 টাকা, 50 টাকা, 10 টাকার নোট কয়টা আছে এ কথা বলেনি, বলেছে 100 টাকা, 50 টাকা এবং 10 টাকার নোট যা আছে তার অনুপাত তোমাকে দিয়ে দিয়েছে। কত দিয়েছে, 2:3:5। এর মানে কিন্তু এই না যে 100 টাকার নোট দুটো আছে, এরকম না, কিন্তু 2:3:5 এই অনুপাতে আছে। তাহলে আমরা কি করব বলতো, আমরা ধরে নেব যে 100 টাকার নোট কয়টা আছে, 2xt, 50 টাকার নোট আছে 3xt এবং 10 টাকার নোট আছে 5xt। আরেকটা জিনিস তুমি চিন্তা করো, ধরো 100 টাকার নোট তোমার কাছে যদি দুটো থাকে তাহলে তোমার কাছে কয় টাকা আছে, 100 × 2 মানে কি 200 টাকা। 100 টাকার নোট তোমার কাছে যদি 6টা থাকে তাহলে তোমার কাছে কত আছে, কিভাবে বের করবে, 100 × 6। বুঝতে পারছো সবাই? তাহলে 50 টাকার নোট তোমার কাছে যদি 5টা থাকে তাহলে তুমি কিভাবে ক্যালকুলেশন করবে, আমার কাছে কত টাকা আছে, 50 টাকার নোট যদি আমার কাছে 5টা থাকে, 1 2 3 4 এবং 5, এই 5টা যদি আমার কাছে 50 টাকার নোট থাকে তাহলে আমার কাছে কত টাকা আছে, 5 × 50, 250 টাকা আছে। তাহলে এই জিনিসগুলি বুঝতে পেরেছ? তো এরকম ভাবে 100 টাকা, 50 টাকা এবং 10 টাকার নোট মিলে সুকন্যার কাছে কত টাকা আছে দেখো তো বইয়ে, সুকন্যার কাছে আছে 4 লক্ষ টাকা। ঠিক আছে? এখন কোন নোটটা কতটা আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের নির্ণয় করতে হবে 100 টাকার নোট কয়টি আছে, 10টি আছে না 20টি আছে না 25টি, 50 টাকা এবং 10 টাকার নোট কয়টি আছে ওইগুলো আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে সবাই? তাহলে চলো এখন 100 টাকার নোট, 50 টাকা এবং 10 টাকার নোটের অনুপাত দেওয়া আছে, এক্সাক্ট সংখ্যা নেই, ওইটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা বের করি। ধরি, সবাই লিখে নাও, ধরি 100 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে, 100 টাকার নোট আছে কতটি, 2xt। সবাই লিখে নাও সুন্দর করে, 2xt। আর 50 টাকার নোট কতটি আছে, 50 টাকার নোট আছে 3xt। আর 10 টাকার নোট আছে হলো 5xt। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? তাহলে আমি একটা কথা তোমাদের বলেছিলাম যে 100 টাকার নোট যদি আমার কাছে 5টা থাকে তাহলে আমার কাছে কত টাকা আছে, 100 × 5।
তাহলে 100 টাকার নোট যদি আমার কাছে 2x থাকে তাহলে আমার কাছে কত টাকা আছে 100 ইন্টু 2x। 50 টাকার নোট কত টাকা আছে 50 টাকার যে নোটগুলো আছে এটা মিলে আমার কাছে কত টাকা আছে 50 ইন্টু 3x। বুঝতে পারছো? আর 10 টাকার নোট কতটি আছে মানে 10 টাকা মিলে আমার কাছে কতগুলো টাকা আছে 10 ইন্টু 5x। তাহলে এইভাবে আমরা টোটাল ভ্যালু অফ দ্য মানিটাকে আমরা বের করব। সবাই বুঝতে পারছো? এবার এই যে ভ্যালুটা এই ভ্যালুটা তোমাদের বইয়ে কত দেওয়া আছে 4 লক্ষ টাকা। ঠিক আছে? তাহলে দেখো আমি কিভাবে লিখি অ্যাকর্ডিং টু কোশ্চেন তাহলে 2x ইন্টু কি 100 প্লাস 3x ইন্টু 50 প্লাস 10 ইন্টু 5x ইজিক্যাল টু আমরা কি লিখবো বলো 4 লক্ষ। ঠিক আছে সবাই? তাহলে 4 লক্ষ টাকা আমার কাছে আছে। তাহলে 100 টাকার নোট কয়টা 100 টাকার নোটের ভ্যালু কত টাকা আছে 100 টাকাগুলি মিলে আমার কাছে কত টাকা আছে 2x ইন্টু 100। 50 ক্ষেত্রে 3x ইন্টু 50 আর 10 টাকার ক্ষেত্রে 10 ইন্টু হচ্ছে 5x। আর এই সবটি টাকা মিলে আমার কাছে টোটাল কত আছে আমার কাছে মানে কি সুকন্যার কাছে, সুকন্যা তো ব্যাংকের ক্যাশিয়ার, সুকন্যার কাছে কত টাকা আছে 4 লক্ষ টাকা আছে। ঠিক আছে সবাই? এবার চলো আমরা এই x এর মানটা নির্ণয় করার চেষ্টা করি। তাহলে দেখো এখানে কত আসে 200x, এখানে 150x, এখানে 50x, তাহলে তোমাদের এখানে হবে 4 লক্ষ টাকা। তাহলে 200 প্লাস 150 হয় 350, 350 প্লাস 50 কত হয় 400। তাহলে বা 400x ইজিক্যালস টু হচ্ছে তোমাদের 4 লক্ষ। তাহলে x ইজিক্যাল টু কত হবে 4 লক্ষ বাই হচ্ছে 400, তাহলে 1000। সবাই বুঝতে পারছো? তাহলে x এর ভ্যালু 1000 আসলো মানে কি বুঝতে পারছো তো? তাহলে এবার কিন্তু আমরা বের করতে পারবো যে সুকন্যার কাছে 100 টাকার কয়টা নোট আছে। তাহলে দেখো 100 টাকার নোট আছে কয়টা 2x টা। তাহলে x এর মান আমরা কত পেয়েছি 1000 পেয়েছি। তাহলে সুকন্যার কাছে কতটা 100 টাকার নোট আছে 2 ইন্টু 1000 মানে 2000টা 100 টাকার নোট আছে। আর 50 টাকার নোট কয়টা আছে 3 ইন্টু 1000 3000টা আছে 50 টাকার নোট। আর 10 টাকার নোট কয়টা আছে 5 ইন্টু 1000 5000টা আছে 10 টাকার নোট। তাহলে আমাদের কি বের করতে বলেছে দেখো প্রত্যেক প্রকার নোটের সংখ্যা কত। তাহলে সবাই লিখে ফেলো 100 টাকার 100 টাকার নোটের 100 টাকার নোটের সংখ্যা কত হবে 2 ইন্টু 1000 ইজিক্যাল টু হচ্ছে 2000। ঠিক আছে? তাইলে 50 টাকার নোটের সংখ্যা কত হবে 50 টাকার নোটের সংখ্যা হলো 3 ইন্টু 1000 মানে হচ্ছে 3000। আর 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে কত বলতো 5 ইন্টু 1000 ইজিক্যাল টু হচ্ছে 5000। তাহলে আমি আবার একটু বলে দিই যারা যারা বুঝতে পারোনি। তাহলে 100 টাকার নোট 50 টাকার নোট এবং 10 টাকার নোটের অনুপাত তোমাদের দিয়ে দিয়েছে 2:3:4, কিন্তু কোন নোটটা কতটা আছে এটা কিন্তু আমাকে বলেনি, অনুপাত দেওয়া আছে। এজন্য আমরা ধরে নিয়েছি 100 টাকার নোট আছে 2xt, 50 টাকার নোট আছে 3xt আর 10 টাকার নোট আছে 5xt। এবার 100 টাকা মিলে আমার কাছে কত টাকা আছে এটা তো জানি না, এটা হবে 100 ইন্টু 2x প্লাস 50 ইন্টু 3x প্লাস 10 ইন্টু 5x। এই সবগুলি টাকার মান মিলে কত লাখ 4 লক্ষ টাকা আছে সুকন্যার কাছে। এবার এটাকে তোমরা সমাধান করে x এর মান পেয়েছো কত 1000। এর মানে এই x এর মানটা দিয়ে এইগুলিকে তোমরা যদি মাল্টিপ্লাই করে দাও গুণ করে দাও তাহলে প্রত্যেকটা নোটের সংখ্যা পেয়ে যাবে। তাহলে 100 টাকার নোটের সংখ্যা 2 ইন্টু 1000, 50 টাকার নোটের সংখ্যা 3 ইন্টু 1000 আর 10 টাকার নোটের সংখ্যা 5 ইন্টু 1000। তাহলে প্রত্যেকটা নোটের সংখ্যা তোমরা পেয়েছো, এটাই হচ্ছে আনসার। চলো আরেকটা সুন্দর অঙ্কতে আমরা যাই। ঠিক আছে? তবু তোমাদের অসুবিধা হলে আমাকে ফোন করবে একটু পরে, কোনো প্রবলেম হলে। হ্যাঁ, তাহলে দেখো আমরা আরেকটা কোশ্চেন
14 নাম্বারটা একই, এখানে কাছাকাছি, তোমরা একটু চেষ্টা করবে বা অসুবিধা হলে আমাকে পরে বলবে, আমি করে দেব। এখন আমরা চলে যাচ্ছি 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেনে যাচ্ছি। দেখো, একটা বিদ্যালয়ে 63 জন 63 ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে কি হচ্ছে দেখো তো, বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করে প্রত্যেক বিজয়ী প্রার্থীকে 100 টাকা পুরস্কার এবং অন্যদেরকে অংশগ্রহণ করার জন্য সান্ত্বনা হিসেবে 25 টাকার পুরস্কার। মোট পুরস্কার মূল্য হচ্ছে 3000 টাকা। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস বিদ্যালয়ে কতজন আছে? 63 জন। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, 63 জন আছে এরকম না, মানে প্রতিযোগিতার মধ্যে 63 জন অংশগ্রহণ করেছে। ধরো তোমাদের স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হলো, তোমাদের ক্লাসে 63 জন আছে, সবাই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, এরকম বলছে। তার মধ্যে কি বলেছে দেখে নাও। এর মধ্যে যারা পুরস্কার জিতবে তারা 100 টাকা করে পাবে, আর যারা জিতবে না তারাও কিন্তু কিছু টাকা পাবে। কত করে পাবে? 25 টাকা করে পাবে। ঠিক আছে, তাহলে দেখা গেছে এরকম ভাবে যারা জিতেছে তাদের আমরা দিয়েছি কত টাকা? 100 টাকা। আর যারা জিততে পারেনি কিন্তু পার্টিসিপেট করেছে তাদের আমরা দিয়েছি 25 টাকা। তাহলে টোটাল আমাদের কত টাকা খরচ হয়েছে? 3000 টাকা খরচ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কি, দেখো কতজন প্রতিযোগিতায় জয়লাভ করেছে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা ধরে নিলাম যে জয়লাভ করেছে কতজন? x জন। বিজয়ী প্রার্থীর সংখ্যা কত? x। আর মোট প্রার্থীর সংখ্যা কত মনে আছে? 63। তাহলে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 63, এর মধ্যে বিজয়ী প্রার্থী কত? x। তাহলে বিজয়ী ছাড়া অন্য প্রার্থীর সংখ্যা কত হবে? 63 মাইনাস x। চলো আমরা লিখি, সবাই লেখো। ধরি বিজয়ী প্রার্থীর সংখ্যা, কত? x। বিজয়ী প্রার্থী বা তোমরা বিজয়ী ছাত্রছাত্রী, ঠিক আছে সবাই? ছাত্রছাত্রী, বিজয়ী ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x। হ্যাঁ, তাহলে বাকি ছাত্রের সংখ্যা কি হবে? বাকি ছাত্রছাত্রীর সংখ্যা হবে 63 মাইনাস x। সবাই বুঝতে পেরেছো এই জায়গাটা? বিজয়ী বা যারা জয়লাভ করেছে এই ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x, আর বাকি যারা আছে, যারা মানে পুরস্কার পায়নি এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 63 মাইনাস x। এবার তোমরা দেখো, যারা বিজয়ী হয়েছে তারা কত টাকা করে পেয়েছে? 100 টাকা করে পেয়েছে, নাকি? তাহলে 100 ইন্টু x, মোট কত টাকা লেগেছে? ওদের আমাদের প্রাইজ দিতে গেলে কত টাকা দিতে হবে? দেখো, আজকে যদি এখানে 6 জন হয়, প্রত্যেকে আমি 100 টাকা করে দিলে 100 ইন্টু 6। তাহলে এখানে যদি x জন হয়, প্রত্যেকে যদি আমরা 100 টাকা করে দেই তাহলে 100x হবে। তাহলে চলো দেখি, অ্যাকর্ডিং টু কোশ্চেন 100x। আর যারা জয়লাভ করতে পারেনি তারা কত করে পেয়েছে মনে আছে? 25 টাকা করে পেয়েছে। তাহলে তাদেরকে আমরা দেব 25 টাকা। তাহলে 25 63 মাইনাস x। এই বিজিত প্রার্থী ছাত্রছাত্রী আর বাকি যে ছাত্রছাত্রী সবাই মিলে তাদেরকে কত টাকা আমাদের দিতে হয়েছে? 3000 টাকা দিতে হয়েছে। তাহলে এই মানটা হচ্ছে 3000। ঠিক আছে সবাই? এবার আমরা 100x প্লাস 25 ইন্টু কত হয়? 63 মাইনাস 25x ইকুয়াল টু হচ্ছে 3000। তাহলে দেখো, 100x থেকে আমরা 25x যদি মাইনাস করে ফেলি তাহলে কত হয়? 75x। তাহলে লিখে নাও সবাই, 75x 3000 মাইনাস, ঠিক আছে? এদিকে কত হয় বলো তো? 1575 হয় কিনা তোমরা একটু দেখো তো, চেক করে। ঠিক আছে, তাহলে 1575 আসতে পারে। x ইকুয়াল টু কত হয় দেখো তো, এটা আমরা মাইনাস করে নেই। 1425 বাই 75। তাহলে 1425 কে 75 20 যদি আমরা ইন্টু করি হয় 1500।
তার থেকে একটা 75 কম আছে, তাহলে বা তোমরা ভাগ করে বের করে নিতে পারো 19। তাহলে দেখো কি সুন্দর অঙ্কটা হয়ে গেল না? তাহলে কতজন ছাত্রছাত্রী জয়লাভ করেছে? এই যে প্রতিযোগিতাটা হয়েছে, কতজন ছাত্রছাত্রী জয়লাভ করেছে? 19 জন ছাত্রছাত্রী হচ্ছে বিজয়ী। তাহলে যারা পুরস্কার বিজয়ী প্রার্থী না কিন্তু সান্ত্বনা পুরস্কার পেয়েছে এমন কতজন আছে? 63 মাইনাস 19, ঠিক আছে, 44 জন আছে যারা জয়ী হতে পারেনি। আর যারা জয় হয়েছে বা পুরস্কার পেয়েছে এমন হচ্ছে 19 জন। তাহলে চলো সবাই আনসারটা লিখে নাও। বিজয়ী ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে আনসার হচ্ছে বিজয়ী ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 19 জন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো অঙ্ক করে দিয়েছি। গতদিন আমরা কিছু করে দিয়েছি, আজকেও ভালো ভালো মেইন অঙ্কগুলি করে দিয়েছি। বাকিগুলি তোমরা একটু চেষ্টা করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে। চলো এবার আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 2.3 আমরা করে নিয়েছি। যারা রেগুলারলি ক্লাস করছো তারা নিশ্চয়ই জানো যে 2.3 ওর ম্যাক্সিমাম অঙ্ক করানো হয়ে গেছে। আজকে 2.4, চলো 2.4 থেকে আমরা কয়েকটা করে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলি। ঠিক আছে, তাহলে 2.4 এ চলো ফার্স্ট কোশ্চেনটা 1 নাম্বারটা দিয়েই শুরু করি। হ্যাঁ, তাহলে 2.4 এ দেখো এক্সারসাইজ হচ্ছে কত? 2.4। ঠিক আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে 1। তোমরা একটু কোশ্চেনটা ভেবে নাও বা একটু পড়ে নাও। অনিমা একটি সংখ্যা চিন্তা করে তার থেকে 5/2 বিয়োগ করিল। তাহলে তোমরাও একটা সংখ্যা চিন্তা করো। কি সংখ্যা চিন্তা করবে? ধরে নিলাম সংখ্যাটা কি x। 5, 6, 7, 8 ধরে কোনটা কারেক্ট হবে এটা তো আর আমরা জানি না। এর জন্য আমাদের একটা অজ্ঞাত রাশিকে নিয়ে কাজ করতে হবে, জানোই তোমরা। তাহলে অনিমা যে সংখ্যাটা নিয়ে চিন্তা করছে এমন একটা সংখ্যা তোমরাও চিন্তা করো। ঠিক আছে, সেই সংখ্যাটা কি x। এবার তার থেকে কি বলেছে? 5/2 বিয়োগ করিল। তাহলে x এর থেকে তোমরা 5/2 বিয়োগ করো, কত হয়? x মাইনাস 5/2। বিয়োগ ফলকে 8 দিয়ে গুণ করো। তাহলে দেখো সবাই, একটা সংখ্যা আমরা কি ধরলাম বলো? x। এবার এক্সট্রা থেকে কি করতে বলেছে? 5/2 মাইনাস। তাহলে 5/2 মাইনাস করেছি। এবার এটাকে কি করতে বলেছে? বিয়োগ ফলকে 8 দিয়ে গুণ করো। করলাম বিয়োগ ফলকে 8 দিয়ে গুণ। গুণফলটি তার চিন্তা করা সংখ্যার 3 গুণ। তাহলে গুণফলটি এই হচ্ছে গুণফল, তার চিন্তা করা সংখ্যাটা কি? তোমরা কি সংখ্যা চিন্তা করেছিলে? x। তার 3 গুণ কত? 3x। তাহলে চলো লিখে নিলাম 3x। হ্যাঁ, তাহলে এখানে একটু লিখে নাও। মনে করি সংখ্যাটি কি x। মনে করি সংখ্যাটি x। এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে লিখবে তোমরা। বাহ, তাহলে বুঝতে পেরেছো? তাহলে যেই ডাটাগুলো দিয়েছে বা যা ল্যাঙ্গুয়েজটা আছে এটাকে আমরা একটা সমীকরণ আকারে প্রকাশ করে নিয়েছি। সবাই বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে আমাদের কি ডিউটি? এই সমীকরণটাকে সমাধান আমরা করব। তাহলে আবার একটু বলে দেই, একটি সংখ্যা x, তার থেকে আমরা কি করছি? 5/2 মাইনাস করছি। তাহলে x মাইনাস 5/2। ঠিক আছে, এই সংখ্যাটাকে বিয়োগফলটাকে আমরা কি করছি? 8 দিয়ে গুণ করলাম। এই গুণফলটা কি? যে সংখ্যাটা আমরা চিন্তা করেছি তার 3 গুণ। তাহলে সংখ্যাটা চিন্তা করেছি কত? x, তার 3 গুণ কত? 3x। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা বুঝলে অঙ্কটা করতে দেখবে তোমাদেরও ভালো লাগবে। এবার চলো আমরা সমাধান করে নেই তাড়াতাড়ি। 8 দিয়ে গুণ করে নাও। 8x মাইনাস 5/2 ইন্টু 8 ইজ ইকুয়াল টু কত? 3x। 8 ইন্টু x 8x। 8 মাইনাস 8 দিয়ে আবার 5/2 কে যদি ইন্টু করো 3x। এবার কত আসে দেখো তো? 8x মাইনাস 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 5 যা 20 ইজ ইকুয়াল টু হচ্ছে 3x। 2 দিয়ে আমরা যদি 8 কে কাটাকাটি করি কত আসে? 8 কে ভাগ করলে 4, 4 5 হচ্ছে 20। ঠিক আছে, 8x মাইনাস 3x ইজ ইকুয়াল টু কত? 20। তাহলে 5x ইজ ইকুয়াল টু হয় 20, x ইজ ইকুয়াল টু হচ্ছে
20/5 = 4। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা যে মনে মনে সংখ্যাটা চিন্তা করেছি সেই সংখ্যাটা কি? আমরা পেয়ে গেলাম 4। অর্থাৎ মানে কি বুঝতে পেরেছো? তোমরা ইচ্ছা করলে আবার ভেরিফিকেশন করতে পারো। ভেরিফিকেশন মানে বুঝতে পারছো তো? এটাকে 4, তাহলে তোমরা 4 এখানে বসাও। তাহলে 4 - 5/2, তো 4 - 5/2 যা হয় এটাকে কি করবে? 8 দিয়ে গুণ করবে, যে আনসারটা আসবে, আর 3 × 4 করলে 12, সেম আনসারটা আসবে। তাহলে বুঝতে পারবে আমাদের অঙ্কটা ঠিক আছে। আমি তোমাদের ভেরিফিকেশনের আগে অনেকগুলো দেখিয়েছি, তো এইভাবে তোমরা করতে পারো। চলো আমরা আরেকটা অঙ্কতে চলে যাই। এবার আমরা একটু আরেকটা কোশ্চেনের মধ্যে অঙ্ক করি। চলো, সেটা হচ্ছে 4 নাম্বার অঙ্কটা করি, ঠিক আছে? 3, 4 একই নিয়মের প্রায়। চলো আমরা 4 নাম্বার করি। কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, 4 নাম্বার করার আগে আমি তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই যে ধরো এককের অঙ্ক হচ্ছে 3 আর দশকের অঙ্ক হচ্ছে 2, তাহলে সংখ্যাটা কত? একটু এদিকে দেখো সবাই। এককের অঙ্ক আর দশকের অঙ্ক। এককের অঙ্ক হইল 3 আর দশকের অঙ্ক হলো 2। তাহলে সংখ্যাটা কি মনে পড়ে? তোমরা ক্লাস 1-2 তে নার্সারিতে করেছিলে 2 × 10 = 1, 21, 2 × 10 = 2, 22, 1 × 10 = 1, 11। এভাবে পড়েছিলে কিনা দেখো, মনে করো। 4 × 10 = 1, 41, 4 × 10 = 5, 45, এরকম ভাবে করেছিলে। তো এই যে জিনিসটা, সেই সেন্সটা কিন্তু আমাদের এখন কাজে লাগবে যে এককের অঙ্ক হচ্ছে 3, দশকের অঙ্ক হচ্ছে 2, তাহলে সংখ্যাটা কত? 2 × 10 = 3, 23। আমি সংখ্যাটা কিভাবে বের করব? এই দেখো, 2 × 10 + 3 হলো 23। এইভাবে জিনিসটা বের করতে হবে। এখন এই কথাটা ইম্পর্টেন্ট কেন? তোমাদের যে 3 নাম্বার অঙ্ক আছে, 4 নাম্বার অঙ্ক আছে, এই অঙ্কগুলি এককের অঙ্ক, দশকের অঙ্ক এমন রিলেটেড। এই জন্য এককের অঙ্ক, দশকের অঙ্ক থেকে সংখ্যাটা কিভাবে বের করবে, তোমাদের যদি এই সেন্সটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা অঙ্কটা করতে অসুবিধা হবে। এজন্য আমি তোমাদের এই প্রি সেন্সটা একটু ক্রিয়েট করছি। তাহলে আজকে 2 × 10, তাহলে তোমরা দেখো আজকে যদি মনে করো 5, 10, আর দেখো এককের অঙ্ক যদি আজকে 1 হয় আর দশকের অঙ্ক যদি 5 হয়, তাহলে সংখ্যাটা কত হবে? মনে মনে ভেবে নাও, দেখো আমার সঙ্গে মিলে কিনা। তাহলে দশকের অঙ্ক যেহেতু 5, তাহলে আমাকে কি করতে হবে? 5 × 10 + 1 হলো 51। আজকে যদি আবার শতকের অঙ্ক লাগায়, দেখো তো শতকের অঙ্ক যদি হয় কিভাবে বের করবে? তাহলে শতকের ঘরে হচ্ছে 2, দশকের ঘরে হচ্ছে 5, এককের ঘরে হচ্ছে 1, তাহলে সংখ্যাটা কিভাবে বের করবে? 2 × 100 + 5 × 10 + 1, তাহলে 251। তো এই হচ্ছে একক, দশক বা শতকের এরূপ যদি দেওয়া থাকে, অঙ্ক যদি দেওয়া থাকে, তার থেকে তোমরা কিভাবে সংখ্যাটা বের করবে, এই চারটা বা এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝলে পারবে। তো চলো এটার সঙ্গে রিলেটেড আমি 4 নাম্বার অঙ্কটা করি। আর তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা এক্ষুনি ফোন করবে আমাকে। তাহলে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুইটি একটি অপরটির 3 গুণ। 2 অঙ্ক বিশিষ্ট বলে দিয়েছে, কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট বলেছে মানে কি বুঝতে পেরেছো তো? আমাদের চিন্তাধারাটা দুটো জিনিসের মধ্যে ঠিক রাখতে হবে, এককের অঙ্ক আর দশকের অঙ্ক। শতকের অঙ্কতে আমার যাওয়ার দরকার নেই। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি আমাদের কত থেকে কত অবধি মনে আছে? 10 থেকে শুরু হয়েছে 99 পর্যন্ত। এগুলি হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তাহলে একটি সংখ্যা অঙ্ক দুটি একটি অপরটির 3 গুণ। একটি অপরটির 3 গুণ মানে কি বুঝতে পেরেছো নি? মনে করো 62, অথবা মনে করো 26। দেখো 62, 2 এর 3 গুণ কত? 6। তাহলে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 6। আবার 13ও হতে পারে, একটা হচ্ছে 1, তার 3 গুণ হচ্ছে 3। আবার দেখো 39ও হতে পারে। কিভাবে? একটা সংখ্যা হচ্ছে, একটা অঙ্ক হচ্ছে 3, তার 3 গুণ কত? 9। আবার 93ও হতে পারে। তো এমন ধরনের হচ্ছে সংখ্যাগুলো। কেন? আমি বুঝতে পেরেছি একটি অঙ্ক আরেকটি অঙ্কের বলেছে তো 3 গুণ, এজন্য। তো চলো আমরা ধরে নেই, কি ধরি বলো?
ধরি এককের অঙ্ক হচ্ছে x। তাহলে সুতরাং দশকের অঙ্ক কি হবে বলতো? দশকের অঙ্ক হবে 3x। এই জায়গাটা ক্লিয়ার নি তোমাদের? একটি সংখ্যার অঙ্ক দুইটি একটি অপরটির 3 গুণ বলেছে তো, তাহলে একটাকে যদি আমরা x ধরি তাহলে আরেকটা 3x হবে। আর কেউ যদি মনে করো যে না আমি x ধরবো না, এটাকে 3x ধরবে, এটাকে যদি 3x ধরো তাহলে এটাকে তোমরা 9x ধরেও করতে পারো। এরকম আর কি, কোনো অসুবিধা নেই, যে কোনো ভাবে হবে, কিন্তু নিয়মটা তোমরা ঠিক রাখ। তাহলে আমি এককের অঙ্ক পেয়ে গেছি, দশকের অঙ্ক পেয়ে গেছি, দেখো ভালো করে বুঝে নাও। তাহলে এবার আমাদের সংখ্যাটা বের করতে হবে। তো সংখ্যাটা আমি কিভাবে বের করব মনে আছে তো? 2, 10, 3 কিভাবে বের করি আমরা? 2 × 10 + 3 23। তাহলে এখানে দশকের ঘরে কত? 3x, আর এককের ঘরে হচ্ছে x। তাহলে আমি সংখ্যাটা কিভাবে বের করব? 3x × 10 + x। তাহলে হ্যাঁ লেখো, সংখ্যাটি হলো 3x × 10 + x। তাহলে 30x + x 31x। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে কেন এটাকে 10 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম? 3x × 10, কারণ কি দশকের ঘরে তো 3x আছে তাই। এবার পরের পার্টটা দেখো, অঙ্ক দুটো স্থান বিনিময় করলে মানে কি বুঝতে পেরেছো? এবার আবার চলো স্থান বিনিময় করে দিই। এই হচ্ছে একক, এই হচ্ছে দশক। তাহলে এখন এককের ঘরে এখন কে বসবে? এককের ঘরে এখন বসবে 3x, আর দশকের ঘরে বসবে x। এককে আগে ছিল কত? x, দশকে কত ছিল? 3x। এখন তোমরা যদি স্থান বিনিময় করে নাও, ঠিক আছে, তাহলে 3xটা চলে যাবে এককের ঘরে, আর xটা চলে যাবে দশকের ঘরে। তাহলে x চলে গেল দশকের ঘরে, আর 3x চলে গেল এককের ঘরে। ঠিক আছে, তাহলে আবার চলো সংখ্যাটা বের করে নাও। তাহলে সংখ্যাটি কত হবে? এটা কিন্তু অঙ্ক, তাহলে আমরা বের করব সংখ্যা। তাহলে সংখ্যাটি হলো x × 10 + 3x। কত হয়? 13x। এই দেখো 31x উল্টালে কি হয়? 31 কে উল্টালে কি হয়? 13। এই দেখো পরিবর্তন করা হলে 13x চলে আসছে। তাহলে এই হচ্ছে একটি সংখ্যা, আর ইন্টারচেঞ্জ বা স্থান বিনিময় করার পরে হচ্ছে 13x আরেকটি সংখ্যা। এবার কি বলেছে দেখো তো? মূল সংখ্যার সাথে যোগ করলে যোগফল। এবার এই যে আমরা সংখ্যাটা পেয়েছি, এই সংখ্যাটি আমরা মূল সংখ্যা মানটা এটা, তো মূল সংখ্যার সঙ্গে যোগ করলে কত হয়? 88। তাহলে এইটা প্লাস এইটা মিলে হচ্ছে 88। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টিভির সামনে একটা ফোন নাম্বার, তোমরা ইচ্ছা করলে কোনো প্রবলেম থাকলে এই ফোনে ডায়াল করলে আমার সঙ্গে কথা বলতে পারবে, তোমাদের যদি কোনো ডাউট থাকে। ঠিক আছে সবাই? তাহলে দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন 31x + 13x = হচ্ছে 88। তাহলে 44x 88, x = 88/44 হচ্ছে কত? 2। তাহলে আমরা কি x এর মান পেয়ে গেলাম। এখন কি চেয়েছে দেখো তো? সংখ্যাটি কত চেয়েছে। তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা কিন্তু আমাদের মূল সংখ্যা কিন্তু এইটা, এটাকে আমরা প্রথমে বের করেছি, তো এটা হচ্ছে মূল সংখ্যা। তাহলে সংখ্যাটি হলো 31 × কত? 2। x এর মানটা আমরা কত পেয়েছি? 2। তাহলে 31 × 2 হচ্ছে 62। তাহলে লিখে নাও সবাই আনসার। সংখ্যাটি হলো 31 × 2 = কত? 62। তাহলে একটা মজার জিনিস তোমাদের আমি দেখাই, আবার দেখো সংখ্যাটা কত? 62। ঠিক আছে, হ্যাঁ একটা দেখো 62। এবার 62 এর তোমরা যদি স্থান পরিবর্তন করো, অঙ্ক দুইটাকে যদি পরিবর্তন করো, ক্রস করো, মানে ইন্টারচেঞ্জ করো, তাহলে 62 কে উল্টালে কি হয়? 26। এবার এই দুইটাকে যোগ করলে কত হয় দেখো তো? 8 8। এই দেখো 88 চলে আসছে নি? তাহলে আমরা যে কাজটা করলাম, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে 4 নাম্বার খুব ভালো এবং ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো ভালো করে বুঝে নাও। আর কোনো প্রবলেম থাকলে তোমরা ফোন করো তাড়াতাড়ি।
নেক্সট, এবার চলো আমরা একটা ব্রড কোশ্চেন, আরেকটু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে দেখো 6 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন নিয়ে চলো আমরা আলোচনা করি। তাহলে দেখো 6 নাম্বার যে প্রশ্নটা আছে, কোশ্চেনটা তোমরা পড়ো। চণ্ডীপুর পঞ্চায়েতে একটি আয়তাকার জায়গা বিদ্যালয়ের জন্য রাখা আছে। জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 11:4। তাহলে একটা আয়তাকার জমি, না, একটা আয়তাকার জমি আছে। তাহলে আয়তাকার জমি হচ্ছে চণ্ডীগড় পঞ্চায়েতের একটা জমি হচ্ছে আয়তাকার, এই হচ্ছে জিনিসটা। তাহলে তার দৈর্ঘ্য কত ধরলাম 11x আর প্রস্থ কত 4x। ঠিক আছে সবাই? তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 11:4। 100 টাকা খরচ করে মোট এত টাকা লাগে বেড়া দিতে। তাহলে দেখো এটাকে আমরা বেড়া দেব, তো চারিদিকে যদি আমরা বেড়া দিতে চাই, দ্যাট ইজ ফেন্সিং, চারিদিকে যদি ফেন্সিং করতে চাও, তাহলে এদিকে একটা বেড়া পড়বে, এদিকে একটা বেড়া পড়বে, এদিকে একটা বেড়া পড়ে এবং এদিকে একটা বেড়া পড়ে। তাহলে চারদিকের বাউন্ডারিটা আমাদের বের করতে হবে। তাহলে এই চারদিকের বাউন্ডারির যে যোগফল তাকে কি বলে মনে আছে? তাকে বলে কি পরিসীমা। তাহলে আমাদের কি বের করতে হবে? এই যে চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জন্য যে বিদ্যালয়ের জায়গাটা আছে, এটা আমাদের পরিসীমাটা বের করতে হবে। তাহলে চলো সবাই শুরু করি। ধরি দৈর্ঘ্য 11x আর প্রস্থ হচ্ছে 4x। দৈর্ঘ্য হচ্ছে 11x আর প্রস্থ হচ্ছে কি 4x। হ্যাঁ, মিটার ধরে নাও, কারণ কি কোশ্চেনটা মিটার রিলেটেড আছে। তাহলে জায়গার পরিসীমা, জায়গার পরিসীমা কত হবে? পরিসীমার সূত্র তোমাদের মনে আছে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে সবাই? তাহলে দৈর্ঘ্য কত 11x, প্রস্থ কত 4x। তাহলে চলো আমরা বের করে নেই। 2 ইন্টু 11x প্লাস 4x ইজ ইকুয়াল টু 30x মিটার। তাহলে আমরা পরিসীমা পেয়ে গেলাম 30x মিটার। এটা হচ্ছে পরিসীমা। এখন 1 মিটারে কত খরচ হয় দেখো তো। এই যে 1 মিটার বেড়া দিতে গেলে আমাদের কত টাকা খরচ হয়? 100 টাকা। তাহলে 30x মিটার যদি তোমরা বেড়া দিতে চাও, তাহলে কত টাকা খরচ হবে? এত মিটার। তাহলে হ্যাঁ লেখো 1 মিটারে খরচ হয়, 1 মিটারে খরচ হয় কত? 100 টাকা। তাহলে 30x মিটারে খরচ হবে কত? 100 ইন্টু 30x বা 3000x টাকা। তাইলে এই যে বিদ্যালয়ের জন্য যে জমিটা আছে, পুরা জায়গাটাকে বেড়া দিতে গেলে আমাকে কত খরচ করতে হবে? 3000x টাকা। 1 মিটারে খরচ হচ্ছে 100 টাকা আর 30x মিটারে খরচ হচ্ছে 100 ইন্টু 30x। যোগ করে ফেললে, ইন্টু করে ফেললে তোমরা এই টাকাটা দেখো তোমাদের বইয়ে আবার দেওয়া আছে। দেখো মোট কত খরচ হয়েছে? ৭৫,০০০ টাকা। তাহলে যে জিনিসটা, যে খরচটা আমরা x দিয়ে বের করেছি, সেটাই কিন্তু আমাদের তোমাদের বইয়ে কি দেওয়া? ৭৫,০০০ টাকা দেওয়া আছে। অর্থাৎ দুটো একটা জিনিস, হ্যাঁ, পরিসীমার যে খরচটা একটা বইয়ে দিয়ে দিয়েছে আর একটা আমরা x দিয়ে নির্ণয় করেছি। তাহলে দুইটা কি হবে? সেম জিনিস হবে, কারণ কি একটা জায়গারই ক্যালকুলেশন হচ্ছে দুইটা। ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 3000x is equal to 75,000, x is equal to by 3000, তাহলে কত? 25 সবাই দেখে নাও 25। ঠিক আছে? তাহলে
এবার আমরা কি বের করব, কি বের করতে বলেছে দেখো তো, জায়গাটার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম 11x, x এর মান কত 25, তাহলে 11 ইন্টু 25 হবে দৈর্ঘ্য। তাহলে লিখে নাও সবাই। কেউ কোনো প্রশ্ন থাকলে তোমরা ফোন করো। দেখো ফোন নাম্বার তোমাদের সামনে টিভির সামনে দেখতে পাচ্ছ। কেউ যে জায়গাতে অসুবিধা, তোমরা আগেরও কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো। তাহলে লিখে নাও দৈর্ঘ্য 11 ইন্টু 25 275 মিটার, আর প্রস্থ হচ্ছে 4 ইন্টু 25 100 মিটার। ঠিক আছে সবাই, তাহলে একটা বড় অঙ্ক আমরা শেষ করে ফেললাম। আমরা দৈর্ঘ্য ধরলাম 11x, প্রস্থ ধরলাম 4x, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে 30x আমরা বের করেছি। এবার 1 মিটারে আমাদের খরচ হয়েছে 100 টাকা, আর 30x মিটারে খরচ হয়েছে কত আমরা ইন্টু করে বের করেছি। এই খরচটাই কিন্তু আবার 75,000 সংক্ষেপে আমাদের বইয়ে দেওয়া আছে। এই দুইটা জিনিস সেম হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 25। এই 25 এর সাহায্যে আমরা এই মানটা যদি এখানে বসিয়ে দিই দৈর্ঘ্যতে, 11 ইন্টু 25 275 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর 4 ইন্টু 25 100 মিটার হচ্ছে প্রস্থ। নেক্সট চলো আমরা আরেকটা কোশ্চেনে যাই। এবার চলো কোশ্চেন নাম্বার 10টা দেখি আগে। হ্যাঁ, আরেকটা নিয়ম। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটি মূলদ সংখ্যার লব অপেক্ষা হর 8 বেশি। এই কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই পেয়েছো। একটা মূলদ সংখ্যা আছে, লব অপেক্ষা হর 8 বেশি। তাহলে লব কাকে বলে, হর কাকে বলে মনে আছে তো? লব কাকে বলে আমরা? এই হচ্ছে লব আর এই হচ্ছে কি হর। এই হচ্ছে একটা ভগ্নাংশ লেখার নিয়ম। তাহলে লব অপেক্ষা হরটা কত বেশি? 8 বেশি। তাহলে লবটাকে যদি আমরা x ধরি, লবটাকে যদি আমরা x ধরি, তাহলে হরটা তার থেকে 8 বেশি, মানে কি x প্লাস 8। ঠিক আছে? তাহলে মনে করি লিখে নাও সবাই সুন্দর করে। মনে করি মূলদ সংখ্যার লব হচ্ছে x। হ্যাঁ বলো, কে বলছো? হ্যালো 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 স্যার। হ্যাঁ বলো স্যার আমাকে 6 নাম্বারটা একটু আবার প্রথম থেকে বুঝিয়ে দেন তো। 6 নাম্বারটা? হ্যাঁ, এখন দেখতে গেছি। ও 6 নাম্বারটা তো এক্ষুনি মুছে ফেললাম। তো তুমি একটু দেখো, লাইনে থাকো। ঠিক আছে। হ্যাঁ, আমি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, আবার দেখো। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা কত দিয়েছে? 11:4। তাহলে আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিলাম 11x, আর প্রস্থটাকে ধরে নিলাম কত বলো? 4x। হ্যাঁ, তাহলে পরিসীমার সূত্র তুমি জানো? হ্যাঁ। কত? পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। জানো কি না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো দৈর্ঘ্য হচ্ছে 11x, প্রস্থ হচ্ছে 4x, তাহলে আমরা যোগ করে পরিসীমা পেয়ে গেলাম 30x। এবার 1 মিটারে কত খরচ হয় তোমাদের মনে আছে? 1 মিটারে কত খরচ হয় বেড়া দিতে গেলে? 100 টাকা। 1 মিটারে কত খরচ হয়? 100 টাকা। হ্যাঁ, তো 30x মিটারে কত খরচ হবে? ইন্টু 30x। 1 মিটারে খরচ হয় 100 টাকা, তাহলে 30x মিটারে খরচ হবে 100 ইন্টু 30x। এই হচ্ছে এই টোটাল যে খরচটা বইয়ে দেখো আবার দেওয়া আছে 75,000 টাকা, 75,000। তাহলে এখান থেকে তুমি এক্সট্রা পেয়ে যাচ্ছ, দেখো 3000x is equals to 75,000, x is equal to পেয়ে যাবে তোমরা
25। সবাই বুঝতে পেরেছো? তাহলে x যদি 25 তুমি পেয়ে যাও, তাহলে দৈর্ঘ্য কত হবে? 11 ইন্টু 25, আর প্রস্থ কত হবে? 4 ইন্টু 25। বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 11 ইন্টু 25, 275 মিটার, আর প্রস্থ হচ্ছে 4 ইন্টু 25, 100 মিটার। ঠিক আছে, আর কেউ কোনো প্রশ্ন থাকলে ফোন করো ফটাফট তোমরা, আমাদের হাতে সময় কম। হ্যাঁ, তাহলে দেখো এবার আমরা যে 10 নম্বর কোশ্চেনটা আছে, এই 10 নম্বর কোশ্চেনটা আমরা শেষ করে নেই। আর কেউ কোনো প্রশ্ন থাকলে, আমাদের হাতে সময় কম, তোমরা তাড়াতাড়ি তোমাদের যে জায়গাতে ডাউট জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, আর কালকে আমাদের কিন্তু আবার একটা ম্যাথমেটিক্স ক্লাস আছে 4টা থেকে 5টা। তোমরা ওই ক্লাসটা মিস করবে না। যারা রেগুলারলি ক্লাসটা দেখছো অবশ্যই কালকে আমার ক্লাসটা ফলো করবে। 4টা থেকে 5টাই হবে লাইভ 24-এ। আর ভ্যানগার্ডে আমরা আবার দেখা দেব নেক্সট টুইসডে 3টা থেকে 4টে। তাহলে দেখো, একটি মূলদ সংখ্যা লব অপেক্ষা হর 8 বেশি। তাহলে লব কত? আমরা ধরেছি x। তাহলে হর কত হবে? তার থেকে 8 বেশি হবে। তাহলে মূলদ সংখ্যার হর হবে x প্লাস 8। তাহলে সংখ্যাটা কি হবে দেখো তো? তাহলে সংখ্যাটি হবে x বাই x প্লাস 8। সংখ্যাটি হবে x বাই x প্লাস 8। এবার কি বলেছে তোমরা দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেনে চলে যাই। চলো দেখো, লবের সাথে 17 যোগ করতে বলেছে। তাহলে লব কত আমাদের? x। তাহলে লবের সাথে 17 যোগ, আর হর থেকে বলেছে কি 1 বিয়োগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে হর কত আছে? x প্লাস 8। তাহলে তার থেকে তোমরা 1 বিয়োগ করো, x প্লাস 8 মাইনাস 1। হ্যাঁ, তাহলে সংখ্যাটা কত হয়? 3/2। ঠিক আছে, আচ্ছা। হ্যালো, কে বলছো? হ্যালো। হ্যাঁ বলো। হ্যালো স্যার, 4 নম্বর অঙ্কটা যদি প্রথম থেকে একটু বুঝিয়ে দেন। 4 নম্বর অঙ্কটা। তোমার নাম কি? আমার নাম মহিমা সেন। হ্যাঁ, কোথা থেকে বলছো মহিমা? আমি উদয়পুর থেকে বলছি। কোথা থেকে? উদয়পুর থেকে। উদয়পুর কোন স্কুল? মাতঙ্গিনী আজরা বালিকা বিদ্যালয়। ও আচ্ছা আচ্ছা। ও, তোমার সঙ্গে কি আরেকদিন কথা হয়েছিল আমার? না। হ্যাঁ হ্যাঁ হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহিমা। 4 নম্বর অঙ্কটা তো বিশাল বড়। আচ্ছা আচ্ছা, তুমি লাইনে থাকো, আমি একটু বলছি। হ্যাঁ ঠিক আছে। দেখো, এককের অঙ্ক আর দশকের অঙ্ক আমি একটু সংক্ষেপে বলে দেই। হ্যাঁ, একটি অপরটির 3 গুণ বলেছে। তাহলে এককের অঙ্ক যদি x হয়, তাহলে দশকের অঙ্কটা কত হবে? 3x। তাহলে সংখ্যাটা কিভাবে বের করবে? এটা হচ্ছে অঙ্ক কিন্তু। তাহলে সংখ্যাটা আমরা কিভাবে বের করব বলতো? সংখ্যাটা কিভাবে বের করবে? 3x ইন্টু 10 প্লাস x, 31x। এই জায়গাটা বুঝেছো নি? কারণ কি দেখো, আমি আরেকটু দেখাই। এককের অঙ্ক ধরো 6 আর দশকের অঙ্ক ধরো 2। তাহলে সংখ্যাটা কত হবে? 26। আমরা 26 কিভাবে বের করি? দশকের অঙ্ক যেটা 2 ইন্টু 10 প্লাস 6, তাহলে 26। এইভাবে কাজটা করতে হবে। তাহলে দশকের অঙ্ক এখানে 3x আছে, তাহলে 3x ইন্টু 10 প্লাস x, এভাবে করতে হবে। তাহলে 31x। এরপরে কি বলেছে? অঙ্ক দুইটাকে তোমার কি করতে বলেছে? স্থান বিনিময় করতে বলেছে। তো স্থান বিনিময় করলে কি হবে? এককের অঙ্ক হবে 3x আর দশকের অঙ্কটা হয়ে যাবে x। আবার দেখো কথাটা বুঝতে পেরেছো কিনা? স্থান বিনিময় যদি করি, দশকের অঙ্কটা হবে x আর এককের অঙ্কটা হবে 3x। তাহলে স্থান বিনিময় করার পর, হ্যাঁ আমি আগে লিখে দিয়েছি, এখন আর লিখছি না, তোমাকে শুধু বুঝিয়ে দিচ্ছি। 13x। তাহলে আগে ছিল 31x, স্থান বিনিময় করার পরে নতুন সংখ্যাটা হয়েছে কত? 13x। এই সংখ্যাটা আগের সংখ্যাটার সঙ্গে যোগ করলে যোগফল কত হয় বলেছে? ভেরি গুড। 31x প্লাস 13x ইজ ইকুয়াল টু 88। তাহলে দেখো 44x ইজ ইকুয়াল টু 88, x ইজ ইকুয়াল টু 2। দেখো কি সুন্দর, x ইজ ইকুয়াল টু 2।
কিন্তু আমাদের এক্স বের করতে বলিনি, আমাদের বলেছে সংখ্যাটা বের করতে। তো সংখ্যাটা আমরা কত, মূল সংখ্যাটা 31x। হ্যাঁ তাহলে x এর মানটা বসিয়ে দাও, 31 ইন্টু 2 কত, 62। তাহলে ঠিক আছে। সংখ্যাটা হচ্ছে 62। 62 কে উল্টালে কি হয় মহিমা? হ্যাঁ 62 কে যদি আমরা উল্টাই তাহলে কত হয়? 26 ভেরি গুড। 62 আর 26 এ যোগ করলে কত হয়? 62 26 6 2 যোগ করলে 8, 6 2 যোগ করলে 8, 80 হয়, 88 হয় কিনা? হ্যাঁ হ্যাঁ এই দেখো, তারা যে বলেছিল 88, এই 62 26 মিলে 88 চলে এসেছে। এর মানে আমরা যে করেছি একদম ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট, পরবর্তী কল। হ্যাঁ হ্যাঁ, আর কোন কেউ কিছু সমস্যা থাকলে তাড়াতাড়ি ফোন করে বলে ফেলো। তাহলে দেখো, আমরা যে অঙ্কটা 10 নাম্বারটা করছিলাম, এই 10 নাম্বারটা আমরা এখন একটু শেষ করে নেই, আবার একটু সংক্ষেপে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমাদের যে সংখ্যাটা আছে এটা কত, x বাই এক্স প্লাস 8। x বাই এক্স প্লাস 8 হচ্ছে সংখ্যাটা। এই সংখ্যাটা থেকে লব হচ্ছে এটা আর হর হচ্ছে কোনটা, এটা। ঠিক আছে, এবার লবের সঙ্গে কত যোগ করতে বলেছে, 17, আর হর থেকে কত বিয়োগ করতে বলেছে, 1। তাহলে x প্লাস 8 মাইনাস 1। এবার এই ভগ্নাংশটা তারা আবার দেখো বইয়ে বলে দিয়েছে কত, 3/2। তাহলে ইজিক্যাল টু 3/2। আচ্ছা, কে বলছো? আচ্ছা ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, নেক্সট তাহলে দেখো, x প্লাস 17 বাই এক্স প্লাস 7 ইজিক্যালস টু হচ্ছে 3/2। এবার এটাকে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ মনে আছে করে x এর মানটা চলো আমরা ফটাফট বের করে নেই। তাহলে 3x 21, 2x 34। তাহলে হ্যাঁ 3x মাইনাস 2x 34 21, x is equal to হচ্ছে 13। x is equal to হচ্ছে 13। তাহলে আমাদের সংখ্যাটা আমরা কি ধরেছিলাম, সংখ্যাটা মানে মূলত সংখ্যাটা আমরা কি ধরেছিলাম, x বাই এক্স প্লাস 8। তাহলে x এর মানটা কত, 13। তাহলে 13 তোমরা এখানে বসিয়ে দাও, 13 বাই 13 প্লাস 8, 13 বাই 13 প্লাস 8। তাহলে 13/21 হবে সংখ্যাটা। তাহলে চলো আমরা বের করে নেই। আর কেউ কোনো সমস্যা থাকলে তাড়াতাড়ি, আমাদের হাতে আর সময় নেই, কেউ কোনো প্রবলেম থাকলে তাড়াতাড়ি ফোন করো। তাহলে লিখে নাও, নির্ণেয় মূলদ সংখ্যাটি, নির্ণেয় মূলদ সংখ্যাটি হলো 13/13 প্লাস 8। 13/13 প্লাস 8। তাহলে 13 বাই কত হবে, 21। তাহলে সবাই আনসারটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এখানের মেন অঙ্কগুলো শেষ। যদি কোনো সমস্যা থাকে তোমরা কালকেও বলতে পারবে। তাহলে ঠিক আছে, আমাদের দেখা হবে আবার কালকে লাইভ 24 বিকাল 4টা থেকে 5টায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং সবাই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করবে। বাই এভরিবডি।